ওকে, আমাদের দেশে আমরা তো আর কি এই জুয়ের রেভলিউশন থেকে আমি পলিটিক্যালি সব থেকে বেশি পার্টিসিপেট করার সুযোগ পেয়েছি। আমার বয়স মাত্র 19 বছর বয়স, তো এর আগে আমি যা দেখেছি আমার অটোক্রেটিক গভর্নমেন্ট যা করেছে তার তার মতো করে করেছে, আমার কোনো পার্টিসিপেশনের সুযোগ ছিল না। বাট এই জুলাই আপরাইজিং এর পর আমরা আর কি যে সুযোগটা পেয়েছি যে আমরা পার্টিসিপেট করতে পারবো, আমরা এক্সপেক্ট করি যে আমাদের কি পার্টিসিপেশনের সুযোগটা দেওয়া হবে। আমরা কান্ট্রির আমাদের যেসব প্রবলেমসগুলো আমরা আইডেন্টিফাই করি, তো আমরা যেসব জায়গায় মনে করি চেঞ্জেসগুলো হওয়া লাগবে এবং মানুষের পার্টিসিপেট করে এগুলো চেঞ্জ করতে পারবে, এই জিনিসগুলো আমাদের আর কি সুযোগ দেওয়াটা, এবং মনে করেন এই সুযোগটা আমাদেরকে কিভাবে দেওয়া হবে। এন্ড এই আর কি কনস্টিটিউশনটা যে বিল্ড করার কথাটা হচ্ছে আপনাদের, আমাদের কনস্টিটিউশন বিল্ড করতে একটা টাইম লাগবে। এখন মনে করেন এই কনটেক্সটে দাঁড়িয়ে এই টাইমটা যে প্রয়োজন হবে, এই মুহূর্তের মধ্যে কি আমরা আর কি এই সকল মানুষজন যারা কিনা আর কি আমাদের জন্য এত স্পিরিটেড হয়ে যাবে, পার্টিসিপেট করার জন্য উদ্বুদ্ধ হয়ে আছে, তাদেরকে আমি কিভাবে নিয়ে আসতেছি, নাকি আমি এটা আবার ওই আগের মতোই আর কি একটা সেন্ট্রালাইজড কিছু পিপল রাখবো যারা কিনা এসে কাজ করবে এবং আমার দেশের জন্য আর কি দেশের ফেট কি হবে এটা আবার ডিসাইড করে দিয়ে চলে যাবে। এটা যদি না হতে পারে, পার্টিসিপেশন উপায়টা। and another আর কি এক্সটেনশনটা হচ্ছে এটা, আমার কান্ট্রিতে একটা আর কি সাইকোলজি আছে, মানুষজন পাওয়ার কনসলিডেশন করতে চায়, এবং যে পার্টি পাওয়ারে আসে বা পলিটিক্যাল পার্টি হোক বা যেই আসুক, তারা মানুষজনকে আনডিজার্ভিং পাওয়ার দেয় এবং এই পাওয়ার দিয়ে তার মানুষজনকে পার্টিসিপেট করে। যারা পলিটিক্যালি পার্টিসিপেট করে তারা কান্ট্রি বেটারমেন্টের জন্য পার্টিসিপেট করে না, রেদার পাওয়ার জন্য তারা পার্টিসিপেট করে থাকে। সো এই প্রবলেমটা আপনাদের নিউ কনস্টিটিউশনে কিভাবে আপনারা ডিল করবেন? আমাদের যে কনস্টিটিউশন obviously not আপনাদের, আমাদের একটা জিনিস আমি আর একটা উনারটা শুনি জাস্ট 30 সেকেন্ড। আরেকজন প্রশ্ন করতে চাই। আচ্ছা আচ্ছা I'm not a professional. I speak to you as a citizen. So I have concerns about the bedrock of this constitution, which paints the bedrock and ethos of New Bangladesh or Naya Bangla. Why does the preamble specify the July Revolution as the foundation of a second republic? Yes, it is our launchpad because it unlocked the political horizontals and verticals of Bangladesh. I'm a student and I participate in the protest. But if we choose a particular event as the branding of the universal state, universal, that is the state, you're repeating a mistake of 1971. It will end up being used against the people, much like Bangladesh Army did. Furthermore, because it is a temporarily definite object, because it is defined in time, it has spatial or space-wise implications as well. Not only do we need a geographically decentralized government, but in the ideas that constitute our state and nationhood, it must be a decentral one as well. If I'm not mistaken, correct me if I'm wrong, because I also having some trouble in your point is হচ্ছে কি প্রথম পয়েন্টটা যে আমরা মানে what you say that preamble জুলাই আপরাইজিং কে জুলাই রেভলিউশন কে দাবি করা হচ্ছে ফাউন্ডেশন অফ দ্য সেকেন্ড রিপাবলিক, এন্ড ইউ থিংক দ্যাটস নট নেসেসারিলি দ্য রাইট ওয়ান এন্ড দ্যাট কাইন্ড অফ থিং। বাট এখানে আমার মনে হয় একটু রিডিং এ ভুল হচ্ছে। সো হোয়াট অ্যাকচুয়ালি দ্য preamble say it acknowledge 71, মানে এটা হচ্ছে কি এটা কম্বিনেশন, ঠিক আছে। আমরা সেকেন্ড মানে যেটা বলা হচ্ছে এখানে যে সেকেন্ড রিপাবলিকের ফাউন্ডেশনটা বিল্ড করা হচ্ছে নট অনলি জাস্ট সিম্পলি বেসড অন জুলাই রেভলিউশন, ইটস আ কন্টিনিউয়েশন দ্যাট দ্য জার্নি দ্যাট স্টার্টেড ইন 1971, তারপরে হচ্ছে কি সেটার যে লার্নিং, তারপরে হচ্ছে 1990s এন্ড দেন তারপরে হচ্ছে জুলাই রেভলিউশন, এটার তিনটা যে স্পিরিট আছে সেটার কম্বিনেশন। সো আই থিংক এখানে রিডিং এ হয় আমাদের হয় হচ্ছে লিখতে কোনো একটা ইস্যু আছে বা I think I'm second. I think বাকিরা যেটা বলেছেন যে এখানে ওই আরেকটা পয়েন্ট আসছে যেটা সারাপা বলেছে, there should be other historical journeys or events that should be acknowledged ওইখানে। So it's not only one event or one thing যেটাকে ফাউন্ডেশন হিসেবে আইডেন্টিফাই করা হচ্ছে, বাট এটাকে একটা ক্রিটিক্যাল জাংচার হিসেবে আইডেন্টিফাই করা হচ্ছে যে একটা কান্ট্রির হিস্ট্রি যখন হচ্ছে একটা পাথওয়ে দিয়ে যায়, there are some juncture যেখানে তার পাথওয়ে গুলা চেঞ্জ হয় বা শিফট হয়।
তো এই ক্ষেত্রে অফকোর্স 71 স্টার্টেড দ্যাট জার্নি, 90 হচ্ছে একটা জাংচার, 24 কে ধরা হচ্ছে আরেকটা জাংচার, এন্ড দেয়ার ক্যান বি আদার জাংচার্স যেটার ডিসকাশন এখানে আসে। সো আই থিঙ্ক এটা আসলে ঠিক মানে ইসে বোঝা হচ্ছে। My concern still remains that I think that there is an inherent limitation of having events and narratives as the basis of state. It must be more universal. Good question as well. Right. So my question is, how is the Constitution open to dynamism, malleability? Because when you analyze the Constitution of America, they speak it regurgitated as a religious text, right? So my concern is two-part. First, on the level of particulars, because we have the principles in the Constitution. I enjoy that. I really like that as a citizen of this country. I do not come from a political party, but my concern is that because these principles have to be manifest within particular realities, because of context, conditions, geopolitical factors, right? It has to change day by day, and we cannot rely on static imageries within the Constitution to face new realities that are unforeseen, because we are not saints. Now, another question is, we have seen that constitutions change, that on a particular level, but my concern next is, can we make it so that the ideas also change, not just the particulars, but also the universal change, simply because of the fact, just a minute, because the state is a cybernetic entity. It understands reality through contingent particular realities and then reassimilates itself to the ideal reality of Plato's Republic, right? So I'm essentially arguing for a dialectical state, a state that becomes rather than bees, right? It's not a being, rather than becoming. So a state that becomes the ideal state day by day. And this is not on the grounds of ideality, rather pragmatics, because pragmatics is essentially readjusting to context, and then the pragmatics can be informed by state ideality. So yeah, that's my question. And the basis for this, that not ideological, but theological distinction that makes this question valid is that we are talking about end of history, Fukuyama's end of history, but end of history is rather universal within all particular ideologies. Islam, Hinduism, then communism itself, right? But we have to acknowledge that all empires die one day. No empire is eternal. So what the state must do for aligning itself with teleology, because all states are based on teleology, it has to become and become rather than be and be, because if the basis, the contrast I'm making is the American Constitution and the Constitution that America, it always referred to a past, a glorious past, a reactionary state, rather than a progressive state that also somehow assimilates with the principles. That's my question. Just to get a clarification, you're saying that all the states, or every state should have that connection with theology, something in that? Ideology is Okay, key. so I was okay, all right. So yes. থ্যাংক ইউ আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে কয়েকটা জায়গা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম বাকিদের আলোচনা থেকে, যেটা আমার মাথায় আসলো। প্রথমত আমরা ওই পলিটিক্যাল কালচারের আলাপটা বারবার করছি, যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা কেমন। সাউথ কোরিয়ার উদাহরণটা আমাদের একটা জায়গায় এসেছে। এখন সাউথ কোরিয়ার একটা ইনসিডেন্ট হয়েছে, আমি শিওর অনেকেই ফলো করেছেন। সো ডিসেম্বরের দ্য প্রেসিডেন্ট ডিক্লেয়ার্ড মার্শাল ল, এবং তারপর কিন্তু পার্লামেন্ট থেকে অভিশংসন করা হয়েছে। তো এটাকেই কিন্তু পলিটিক্যাল কালচার বলে। সো ইউ কান্ট গো হে ওয়ার। কিন্তু ওই কালচারটা কিন্তু আসলে আমাদের ছিল না, এবং ওই কালচারটা আমাদের নাই। আমরা আসলে সেটাই তো মানে খুব ইম্পর্টেন্ট যে আমরা কাদের সাথে তুলনাগুলো করছি। আই এম রিয়েলি অ্যালার্জিক টু দ্য কম্প্যারিজন উইথ ফ্রান্স। আই এম রিয়েলি সরি, বিকজ উই আর নট ফ্রান্স। সো আমার মনে হয় আমাদের এই তুলনার জায়গাটা কম্পারেটিভ কনস্টিটিউশনাল ল এর চোখ দিয়ে একটু দেখতে হবে, একটু প্র্যাগম্যাটিক এবং রিয়ালিস্ট ভাবে একটু তুলনাগুলো করতে হবে, যে কাদের সাথে আমার রাজনৈতিক সংস্কৃতিটা মেলে। I think Tunisia is probably a better example as a comparison. যে রিপাবলিকের কথাটা বলা হচ্ছে 2014, সেটা কিন্তু সাস্টেইন করেছে till 2022 only. So I think that is also a lesson in realism, যে আসলে কি হচ্ছে আশেপাশে। আর কেস ইলেকশনের ক্ষেত্রে I think it should be a bit more realistic in a sense, যে আমাদের আসলে যে জায়গাগুলোতে কনস্টিটিউশন মেকিংটা ফেল করেছে সেই আলোচনাগুলো আরেকটু বেশি করে করা দরকার, যে যদি আমরা সেটা চাই তাহলে what do we do differently,
কেন আসলে ওটা ফেলিয়ার হবে না, বিকজ ফেলিয়ার হচ্ছে এবং দ্যাটস আ মেজর কনসার্ন আসলে। এবং এই জন্য কেউ কনস্টিটিউশন মেকিং এর কথা কনস্টিটিউশন স্কলাররা কিন্তু বলছেন না, কারণ সবাই বলছে লিগাল কন্টিনিউইটির কথা, কনস্টিটিউশনাল ধারাবাহিকতার কথা। তো তারা বলছেন তাতে একটা কারণ আছে, তারা তো গবেষণা করেই বলছেন যে বিভক্ত সমাজে সংবিধান রচনা করার যে প্রক্রিয়াটা সেটা অসফলই হচ্ছে দেখা যাচ্ছে ইন মোস্ট কেসেস। Sorry to break it out to you, কিন্তু রেফারেন্ডামও কিন্তু একটা সিম্বলিক পার্টিসিপেশন অফ পিপল। সো রেফারেন্ডামটাকে হয়তো রোমান্টিসাইজ করার কোনো কিছু আছে কিনা আই ডোন্ট নো। ইটস অ্যান এজ অফ ডিসইনফরমেশন, ইটস অ্যান এজ অফ মিসইনফরমেশন। সোশ্যাল মিডিয়াতে ভয়াবহ অপতথ্য আছে এবং তার মধ্যে একটা রেফারেন্ডাম যে কাজ করবে that's a big question, যে কিভাবে কাজ করবে। সো এই নরমেটিভ জায়গাটার মধ্যে মনে হয় একটু সমাধান করা দরকার। আর আমাদের রেফারেন্ডাম গুলোর প্রশ্ন কি হতে পারে সেটা নিয়েও কিন্তু দেয়ার আর ডক্টরাল থিসিস, যে আসলে কি করে একটা প্রশ্ন করে আপনি সংবিধানের মতো একটা বিষয় পাস করে ফেলবেন, এন্ড ওখানেও লেজিটিমেসি ক্রাইসিসটা কিন্তু থাকে। সো আই থিঙ্ক দ্যাট ইজ অলসো সামথিং দ্যাট উই নিড টু কনসিডার। ল্যাটিন আমেরিকাতে অসংখ্য উদাহরণ আছে অফ অ্যাবিউজিং রেফারেন্ডাম প্রসেসেস। সো সেটার সাথেও কিন্তু আমাদের কালচার খুব মেলে। So please, let's not compare with France and other established democracies, rather the countries যাদের সাথে আমরা একটু হলেও কানেক্ট করতে পারি। আরেকটা জায়গা যেটা বলতে চাচ্ছিলাম about reaching out to people, people এর পার্টিসিপেশনটা বাড়ানোর কথাটা, এটা নিয়ে আমরা সবাই বলছি এবং এটার অনেকগুলো উদাহরণ আছে আসলে। সো এটা শুনতেও আসলে খুব ভালো লাগে যে আমরা মানে আই এম সরি যে আমি খুব মানে I may sound very pessimistic, কিন্তু মানে কি করে করব ওই প্রসেসটাই আসলে সবচেয়ে প্রবলেম্যাটিক জায়গা। কারণ if you look at 2013 constitution making episode in Vietnam, so they reached out to people despite not being a liberal democracy, তারা কিন্তু reach out করেছে এবং there were some 26 million responses from the people, যেটা accommodate কিভাবে করবে that was a big question, how to accommodate the responses, কি করে আপনি এতগুলো মানুষের এত divided opinions কে আসলে একটা ডকুমেন্টের মধ্যে ট্রান্সলেট করবেন। জাস্ট আরেকটা লাস্ট প্রশ্ন দিয়ে শেষ করতে চাচ্ছি, মানে লাস্ট একটা জাস্ট কনসার্ন সংরক্ষিত আসনের ব্যাপারটা জাস্ট ওয়ান্টেড টু ক্ল্যারিফাই। আবারও সারাবার কথাটাই একো করছি যে আমাদের এই রুমের মধ্যে আসলে আমরা যতজন আছি এবং আমরাও আসলে উই ডোন্ট রিপ্রেজেন্ট দ্য উইমেন। সো আমার মনে হয় সংরক্ষিত আসন প্রয়োজন। উই নিড টু টক অ্যাবাউট সরাসরি নির্বাচন, প্রত্যক্ষ নির্বাচন, যেটা নিয়ে আমাদের নারী সংগঠনগুলো অনেক বছর ধরে কথা বলে যাচ্ছে। So let's not backslide. আমরা এখন যদি আমরা বলি সংরক্ষিত আসনের প্রয়োজনই নাই, তাহলে আমার মনে হয় that is really not reflective of what is the reality. আর I won't be able to sleep বাসায় গিয়ে যদি এই কথাটা না বলি, বিকজ এটা মানে আমি ভুল বলেছি মনে হয় যে সমতা বাহ্যিক সমতার প্রচলনটা 50-60 বছর আগে এসেছে। নট রিয়েলি, যখন থেকে সমতার আলোচনা করা হচ্ছে তখন বাহ্যিক সমতার কথাই বলা হয়। So it's like 19 I don't know what. সো ওই জায়গাটা মানে আমার মনে হচ্ছে যেটা খুবই পেছনের একটা আলোচনা বাহ্যিক সমতা। সো উই হ্যাভ টু গো ফরওয়ার্ড ফ্রম দ্যাট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আই থিংক আমরা কি শেষ করে এটাকে একটা পয়েন্ট মেনশন ওকে। সো বাট লেটস ট্রাই টু হ্যাঁ বেশি ডিনার দিতে। আচ্ছা এটা ডিনার দিবে কি আমি জানি না। হ্যালো, তো আমি হচ্ছে ফিলোসফিক্যাল আর টেকনোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে আসছি। তো এখানে একটা আমাদের কনস্টিটিউশন বা পলিটিক্যাল স্টাফ টেকনিক্যালিটিস অত বেশি জানি না, কিন্তু প্র্যাকটিক্যালি আমি যে দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড ভিউ চেঞ্জের একটা কথা আসছিল যে আমরা যে চিন্তা ভাবনা করি সেটার পিছনে কলোনিয়াল মাইন্ডসেট আছে। তাই প্রোগ্রেস যখন ধরা হয় যে বাংলাদেশের প্রোগ্রেস কি বা কোথায় যাবে, সেই প্রোগ্রেসটা মেজার করা হয় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে। বাংলাদেশের হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এরেবল ল্যান্ড আছে, আর আমাদের দেশটা একটা নদীমাতৃক দেশ, রিভারাইন কান্ট্রি। তাই নতুন দেশ গড়ার ক্ষেত্রে ইউরোপিয়ান কনসেপ্ট যদি আনা হয় তাহলে আমাদের ম্যাটেরিয়াল পার্সপেক্টিভ, বাড়ি বানানো, এগুলোতে বেশি ফোকাস করা হবে অ্যাজ এ দেশ যখন গ্রো করবে। তাই এরকম এক্সাম্পল পাওয়া যায় যে হাইলি রিচ আর করাপ্টেড পিপল, তাদের বড় বড় রিসোর্ট আছে, কারণ ওটাই তাদের পার্সপেক্টিভ থেকে সাইন অফ প্রোগ্রেস বা সোশ্যাল সাকসেস। তাই আমাদের হচ্ছে নতুন যেটাই করি কনস্টিটিউশন বা সোশ্যাল অ্যাক্টিভিজম বা বুকস, ওইখানে আমাদের এরেবল ল্যান্ড আর রিভারাইন নেচারটা থাকতে হবে। আর টেকনোলজি পার্সপেক্টিভ থেকে যেটা আসছে, আমরা যদি গভর্নমেন্ট ওয়েবসাইটগুলোতে যাই, ওই ওয়েবসাইটগুলো মানে নিয়ারলি ইনঅ্যাক্সেসিবল বাই জেনারেল পিপল, ওটার যেরকম ইউজার এনভায়রনমেন্ট বা ওটা থাকে। তো আমাদের টেকনোলজি যদি এখন ইউজ না করি এবং ম্যাস স্কেলে যদি এটা স্প্রেড না করা হয়, তাহলে আমরা এরকম একটা জগা খিচুড়ির মতো হয়ে থাকবো অ্যাজ এ নেশন।
আর এডুকেশন মানে সবকিছুতেই টেকনোলজি এবং সিস্টেম অর্গানাইজেশন ইমপ্লিমেন্ট করা দরকার। এটাই ছিল আমার পয়েন্ট। আর একটা আমি যদি একটা জেনারেল কোশ্চেন করি যে এই আইডিয়াগুলো যে আমরা আলোচনা করছি এগুলো মানে হোয়াটস দ্য নেক্সট ইমপ্লিমেন্টেশন অফ দিস? It will go to the constitution. আচ্ছা, এই পার্টিসিপেটরি মডেল নিয়ে ওই যে মানে যেটা বলছিলেন সাইবি মোহাম্মদের প্রসঙ্গে মানে পেসিমিস্টিক ভিউ, আমার কাছে মনে হয় আমরা কম্পারেটিভ আলোচনায় ধরেন গত 20-30 বছরে যতগুলো সংবিধান মেকিং এবং এগুলোর আলোচনা শুনছি মোস্টলি হচ্ছে ফেলিওর আমরা জানি। এবং আমি শুরুতে এই জন্য ওই আলাপটা তুলছিলাম আসলে আমরা আসলে এই যে পরিসংখ্যানগুলো এগুলো আসলে ভিন্নভাবে করতে পারি। ধরেন হচ্ছে যে থিওরিশে হইল 2022-এ মানে 14 থেকে 22 গত মানে 7-8 বছরের ঘটনা। এখন আমি বিচার করছি থিওরিশের এই কনস্টিটিউশন মেকিং প্রসেস, পার্টিসিপেটরি প্রসেস ওয়াজ নট মানে হেল্পফুল টু মানে মেক আ মানে ডেমোক্রেটিক সোসাইটি। মানে আমরা আসলে যখন সংবিধান প্রণয়ন প্রক্রিয়া চিন্তা করছি তখন ইমিডিয়েটলি একটা ক্রাইসিস রিজলভ করছি না, আমরা একটা ফর লঙ্গার রান একটা কনস্টিটিউটিভ মানে কনস্টিটিউশন কালচার একটা ডেমোক্রেটিক কালচার তৈরির প্রক্রিয়া হিসেবে পার্টিসিপেশনের এই অংশটাকে বলতেছি। এবং এইটা আমার কাছে মনে হয় যে আমরা যে মানে যে পরিসংখ্যানগুলো দিয়ে আমরা নেগেট করছি ওইটা দিয়ে ইতিবাচক ভাবে পড়া যাবে। কথা বললেন যে দুটা সংবিধান করেছেন যে খুব আপনার কাছে ভালো লেগেছে, তারা যেভাবে ডিসক্রাইব করেছে দুটাই যথেষ্ট রিপ্রেসিভ সমাজ ইন টার্মস অফ ডেমোক্রেটিক রাইটস। ইরান তো আরো বেশি, মানে এখানে যে আন্দোলন হলো একই রকম আন্দোলন ইরানে 2 বছর আগে হয়েছে, সেখানে যেভাবে দমন করা হয়েছে আপনাদেরকে তো মেরে ফেলা হয়নি, ওখানে মানুষকে মেরে ফেলা হয়েছে এবং ওরা যারা ওখানে আন্দোলন করেছিল তারা এখন পর্যন্ত জেল খাচ্ছে। So I think we shouldn't romanticize these countries. ওখানে কি হচ্ছে ইরান বিশেষ করে। আমি আর্টিস্ট বলে এত রোমান্টিসাইজ করি না, মানে এখানে আমি বলছি যে এটাকে পুরোপুরি আনবায়াস জায়গা থেকে যদি দেখি একটা জিনিস আছে টেক্সট, এটা দুইটা জাস্ট একটা সাপোজ এবং এই মানে এটা আমরা তো নানান কান্ট্রি নিয়ে আলাপ করতেছি, আমরা ইভেন কোরিয়ার যে একদম ফুল প্রুফ সব কানেকশন আছে তাও তো না, আমরা কোরিয়া নিয়ে যখন আলাপ করবো আমাদের তো ওই ফ্রিডমটাও থাকতে হবে যে কোন কোন কান্ট্রি নিয়ে আসলে আমরা আলাপ করতে পারি। তো না সেজন্য আমি কথাটা বলছি যে আপনি যে ইরান দেখবেন, ইরানের না আমি ইরান দেখতেছি না, আমি ইরান দেখতেছি না, আমি বলতেছি যে ইরানের একটা কনস্টিটিউশন আছে, প্রত্যেকটা দেশের কনস্টিটিউশন যদি আমাদের পড়ার সুযোগ থাকে উই শুড ডু দ্যাট এবং এটা এক্সপ্লোর করা উচিত, তাই না? তো এখন ইরানের যেটা হচ্ছে ইরানের যেটা গণতান্ত্রিক ক্রাইসিস থাকতে পারে, কিউবার গণতান্ত্রিক ক্রাইসিস থাকতে পারে, সকল দেশেরই গণতান্ত্রিক ক্রাইসিস থাকতে পারে এখানে এবং সেটা আইনি প্রসেস অনেক জটিল থাকতে পারে, কিন্তু আমরা যেহেতু কনস্টিটিউশনে আলাপ করতেছি আমাদের ফিক্সড হওয়া উচিত কনস্টিটিউশন। আমি একটু কয়েকটা বলতে চাচ্ছি যে আমরা যখন ল নিয়ে কথা বলি রাইট, আপনি যদি বলেন যে এই যে ল দ্বারা হয়েছে আপনার আওয়ামী লীগ সরকারের সময় কি হয়েছে দেখতে তো চাচ্ছেন, অনেক কিছু অনেক ল তৈরি করা হচ্ছে, বলা হচ্ছে এটা লিগালি হচ্ছে বিকজ একটা ল তৈরি হয়েছে। But a law is not a law just because সংসদ এটা পাস করে বা একটা অধ্যাদেশ হয়, right? You have to test it against certain criteria. যে লতে সার্টেনটি আছে কিনা সবাই বুঝতে পারে। ভেগ ল হলে এই যে ডিএসসি এর আলোচনা আপনারা সবাই জানেন, তাই না? বুঝতে হবে ডিএসসি is not a law in that sense. যদি আলটিমেটলি এটা চ্যালেঞ্জ হতে কোর্টে এটা স্ট্রাইক ডাউন হয়ে যেত। ওই জন্যই বলছি যে আমরা ইরানের কনস্টিটিউশন যখন দেখতে যাব you will have to understand ইরানের কনস্টিটিউশন কি প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে এবং কোন পরিস্থিতির মধ্যে ওটা প্রয়োগ করা হচ্ছে। So I'm just saying যে হয়তো সুন্দরভাবে একসময় লেখা হয়েছিল but how it's being used needs to be seen. So আমরা যে সব দেশের কনস্টিটিউশন দেখবো we need to see কোন political context এবং কোন governance structure গুলো apply হচ্ছে before we just look at text and translate text. ওই একাডেমিক প্রক্রিয়া অবশ্যই থাকা উচিত। And I think also more on the point that আপনি যখন বলছিলেন it's more on এটা হচ্ছে ফোর্থ থেকে বলতেছেন যে লিটারেচার right I think not of substance. Okay একটু কাইন্ডলি বলতে বলি যে বলেছে এটা আমার আমার প্রশ্ন লাঞ্চ খাওয়া সরি খাওয়া ইয়াংরা যারা প্রশ্ন করেছে ওদের I think দুইজনই বলেছেন হিস্টোরিক্যাল বিষয়। হ্যাঁ আপনি বলেছেন যে মানে কন্টিনজেন্ট হিস্টোরিক্যাল ইস্যুস গুলো এখানে আসা উচিত, আপনিও কাছাকাছি বলবেন। First of all, I think
মুক্তিযুদ্ধ is not a contingent historical issue, it's a foundational issue বাংলাদেশের জন্য। না হলে আমরা থাকতাম না, আপনি থাকতেন না, আমিও থাকতাম না। So I think এটা not only থাকা উচিত, এটা আরো বেশি ব্যাখ্যা এখানে দেওয়া উচিত এবং একদম স্পষ্ট করে বলাই উচিত। মুক্তিযোদ্ধার নাম নেওয়া উচিত, শহীদদের নাম নেওয়া উচিত, বীরাঙ্গনাদের নাম নেওয়া উচিত এবং I think that is our basis. এটার আগেরও history আছে through which Bangladesh has been created. So I think বলা উচিত, and I think it's not about contingent historical events. Every nation, every state is separate, right? Every people has a separate history. So just like we can't import America's or Iran's constitution, we'll make our own constitution. We've made our own constitution, and we have made it based on what we call contingent historical facts. That's what made us come to be. So I think we have to have some reference. I have a response. Basically, we're basing the foundation of society, our state, on historical events, which is on the realm of particulars. But essentially, I agree completely with you that for us to instill a spirit within us, a chetuna, as Amelie said, for us to get this chetuna, we need this ideal, we need this foundation. But rather than having, by contingent, I mean by chance, by particulars, rather than having that as our foundation, we might want to consider ideality. I'm not talking about utopianism. I'm talking about rather a belief system, right? And I'm not talking about religion in this sense. I'm talking about telos. And in the Greek language, telos means not just the intention of building a state, but rather the full extent, the ultimate purpose of the state, right? So and every state bases itself. And you can find no state in history that doesn't do this, that wants to realize its full potential. And I've seen that in this preamble, you said, pledging to form a state that guarantees itself to reach its full potential to the highest extent possible. This also goes for the state as well, because we must admit, since I've already stated that the state is a cybernetic entity rather than a static entity, this cybernetic entity has to be realizing itself to its highest extent possible. শাহান ভাই, আমার মনে হয় আমি যদি একটু এক মিনিট বলি ওর কথার রেসপন্স আর কি, ও মানে অনেক কিছু একসাথে বলে ফেলছে আর কি। ও জাস্ট ওর কথাটা শেষ না, জাস্ট শেষ। আমার পয়েন্ট ছিল যে this cybernetic entity, since it becomes and becomes, that's why this historical contingent events, or rather historical foundations, is more fragile than ideal. আমার মনে হয় যে ওরা তিনজনই যা বলছে এটা যতটা আমার কোশ্চেন রেসপন্স দেওয়ার বিষয়, তার থেকে অনেক বেশি কমেন্ট অবজারভেশন, ইজন্ট ইট? এবং আমার কাছে মনে হয় যে উইদিন এই 2-3 মিনিটের ভিতরে দে সেড আ লট, হেগেল, হাইডেগার, নিটজে থেকে শুরু করে আল্লামা ইকবাল সব বলে ফেলছে। তো প্রবলেম হচ্ছে যে আপনার এই যে একটা গ্রুপ অফ পিপল আর্গুমেন্ট দিচ্ছে যে আমরা এই কনস্টিটিউশনাল কন্টিনিউটি চাই, আর ওর কথা যদি আমি ঠিকঠাক মতো বুঝে উঠতে পারি, সে ইভেন আমাদের ড্রাফটেড কনস্টিটিউশনকেও কন্ডেম করতেছে, উই আর মেকিং ইট স্ট্যাটিক, নট এনাফ কন্টিনিউটি, কনসিস্টেন্সি নাই। তো আমি ইয়েস এক্স্যাক্টলি, সো ইফ আই গিভ ইউ অ্যান এক্সাম্পল অফ দ্য স্ট্যাটিসিটি, দেন এই যে সারাবার কাছে যে কনস্টিটিউশন, ওইটা তো একটা স্ট্যাটিক, ও থেমে গেছে, তো ওইটাকে বাদ দিয়ে লেটস হাইপোথেসিস দিস ইজ দ্য নিউ কনস্টিটিউশন, সো দ্যাটস হাউ উই ক্যান কন্টিনিউ ওয়ান ওয়ে। And there is another problem, which is intellectual, philosophical problem. I'm sorry, I'm bringing discussion here. It's a discussion I can have, but there is no question that tools. When you keep thinking, it's always continuous. But the moment you write to name it, it becomes a static. So rather, let's make it practical. You know, not only the bureaucratic but the discussion you are having, that's more like এটাকে সমাজে জারি রাখা, সো এটাকে জারি রাখা। And যাতে এরকম 50 বছর পরে 30 বছর পরে আপনাদের মতো জেনারেশন নতুন করে আবার আমাদের নতুন জিনিস বানাইতে পারে, যে আমরা আমাদের রিদমটাকে ধরতে পারি না পলিটিক্যাল, এটা আবার নতুন রিঅ্যাফার্মেশন দরকার। Let's continue that discussion. I think I'm sure that didn't answer your question. That left a lot of this. I think that discussion, if we allow it to continue, will continue back and forth. So let's continue this after this thing ends. I think there are a lot of clarifications that need to be provided later. I just want to make few quick comments and then I will end this discussion. One of the things that I realized being a student of politics, I think the students of politics and the eminent lawyers and law professionals, I think we should have more conversations. Our conversation hall, because there are some certain differences. The difference reconcile করা দরকার।
So, for example, আমি জাস্ট যদি ওইখান থেকে শুরু করি যে প্রফেসর সাইমি যে কথাটা বলছিলেন যে আমরা কোন ধরনের কনস্টিটিউশন কম্পেয়ার করব, কোন ধরনের সেটার ব্যাপারে। As a student of politics, আমি যখন এই কম্পারিজনের কথাটা দেখি, I don't want to compare constitution. I don't want to do a comparative constitutional thing. I want to do a comparison of concepts. I want to do a comparison, or to look into how the idea of state কিভাবে evolve হয়েছে. I want to capture that evolution. I want to see that I stated যে ডেপিকশনটা আমরা দেখছি সেটা এখন কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে, এবং আমাদের আগের যে ক্রাইসিসের টাইমটা ছিল সেই ক্রাইসিসের ক্ষেত্রে স্টেটের কোন রোলটা এই প্রবলেমটা তৈরি করেছে, and how can I deal with that. এটা যদি হচ্ছে কোনো কম্পারেটিভ কনস্টিটিউশন থেকে তার একটা ভালো সলিউশন আসে, I am fine with that. যদি না আসে, so I just want to look into the problems that it created and to try to focus on that. I think that's the basic differences that need to be reconciled in some cases. I just want to talk about just few words. The words গুলো আমরা ইউজ করি যে কারণে হচ্ছে অনেক জায়গাগুলোতে হয়তো কনফিউশন তৈরি হয়েছে. The first thing is a lot of discussion that has been had here যে এখানে প্রাইম মিনিস্টারের রোল কি হবে, প্রাইম মিনিস্টারের ক্ষমতাকে কমানো হবে বা কি, সব I think those are important points. এবং যেটা আমরা বলেছি যে ডিসকাশন গুলো হয়তো আমরা নেক্সট রাউন্ডে করব। কিন্তু এইখানে যে জিনিসটা করা হয়েছে যে আমরা একটা ইনস্টিটিউশন, এই জিনিসটা ইনস্টিটিউশনটা যখন আমরা বলি, I kind of think about Douglas North. North যখন ইনস্টিটিউশনকে ডিফাইন করেন, নর্থ ইনস্টিটিউশনকে বলেন হচ্ছে এটা একটা হিউম্যানলি ডিভাইস কনস্ট্রেন্ট, মানুষের তৈরি একটা কনস্ট্রেন্ট যেটা হিউম্যান বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করতে পারে। সো এই কারণে যে প্রাইম মিনিস্টারকে কিভাবে সরাতে হবে, প্রাইম মিনিস্টারের অ্যাকাউন্টেবিলিটি কিভাবে রাখতে হবে, তার চেয়েও বরং এই জায়গায় একটা বড় ফোকাস থাকে আমি কি ইনস্টিটিউশনটা ওই হিউম্যানলি ডিভাইস কনস্ট্রেন্ট সেটা তৈরি করতে পারি, রুলস অফ দ্য গেমটাতে আমি কি চেঞ্জটা আনতে পারি, যেটা হচ্ছে গিয়ে প্রাইম মিনিস্টারের পাওয়ারটাকে কমাবে। স্যার আপনি যে কথাটা বললেন যে এটা যে একটা কনসেনসাস আছে বলে ইগনোর করা হয়েছে, I don't think that is really the case. The case is, for instance, why we are talking about bicameralism, why the discussion on proportional representations, why the discussion on upper chamber and lower chamber এর মধ্যে পার্থক্যের কোয়েশ্চেনটা, যে আপার চেম্বার হচ্ছে ওভারসাইটের রেসপন্সিবিলিটি নেবে, লোয়ার চেম্বার নরমাল হিসেবে করবে, যখন রাইটস ভায়োলেশন হবে তখন আপার চেম্বার ইন্টারফেয়ার করবে। এই যে ফ্লাগ করা হচ্ছে এটা কারণ হচ্ছে আমরা ওই রুলস অফ দ্য গেমে ইনস্টিটিউশন একটা চেঞ্জ আনার চেষ্টা করছি, যেটা হলে এসেনশিয়ালি হচ্ছে গিয়ে প্রাইম মিনিস্টারের পাওয়ারে একটা ওইসে চলে আসবে। মানে ইফ ইউ কনসিডার ফেডারেলিস্ট পেপার, মানে জেমস মেডিসনের যে কথাটা, ইফ মেন ওয়ার এঞ্জেলস উই উড নট নিড আ গভর্নমেন্ট, if government were to be run by angels we would not need a checks and balances. So basically কোনোটাই তো আসলে হয় না। So people are not angels, এবং এখানে আমরাও ধরে নিচ্ছি যে our political actors are rational actors, যে পয়েন্টটা একজন করেছেন, they will always try to do that. We need to, with due respect. So the thing is, so that's why changing the rules of the game is important. কারণ একটা কথা যেটা বলা হয় যে even after creating Trump elected হওয়ার পরে 2006 to 20 the US did relatively quite well. Obama care-কে বাতিল করার চেষ্টা, it didn't work. A lot of fiscal, তখন একটা কথা আসছিল যে আমেরিকান কনস্টিটিউশনাল ডিজাইনাররা হয়তো ট্রাম্পের কথা চিন্তা করেই কনস্টিটিউশন তৈরি করেছেন যে ইন ফিউচার সামওয়ান লাইক ট্রাম্প উইল কাম, সো হাউ ক্যান উই মেক শিওর যে এই ঘটনাটা ঘটে। আই থিঙ্ক এই কথাগুলো এই কারণে বললাম যে ইটস নট অনলি অ্যাবাউট লাস্ট 15 or 16 ইয়ার্স বা 14 থেকে যদি ধরি লাস্ট 1 ডিকেড, ইটস অ্যাকচুয়ালি গোয়িং ব্যাক আরো আগে থেকে। আমাদের তো যদি জার্নি দেখি 75-এ তো এসে পড়ে তো একটা অথরিটেরিয়ান গভর্নমেন্ট 15 বছর এসেছিল, 90-র পরে তো আমরা একটা ইলেকটোরাল ডেমোক্রেসির মধ্যে যদিও গেলাম, তারপরে তো সেই ব্রেকডাউন দেখেছি। যেটা যে জিনিসটা হয়েছে, হোয়াট হ্যাপেন ইভেন 90-র সময়, দেয়ার ওয়াজ অ্যান এক্সেসিভ সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। প্রাইম মিনিস্টারের হাতে তো সবসময় ক্ষমতাটা ছিল এবং প্রাইম মিনিস্টার তো যা ইচ্ছা তাই করতে পারে, এন্ড দ্যাট ইজ আ প্রবলেম। আমরা কম্পারেটিভ কনস্টিটিউশনের আলোচনায় না যে আমরা দেখি ওকে ফাইন, মানে যেটা বলছি যে জায়গায় ডিসকাশনটা দরকার, এই সেন্ট্রালাইজেশন অফ পাওয়ারটাকে আমি কিভাবে মিনিমাইজ করতে পারি। সেকেন্ড থিং দ্যাট উই স, যে জায়গাটায় যে কনস্টিটিউশন অ্যামেন্ড করা ইজ সো ইজি, এবং যেটা একটা বড় কারণ হচ্ছে আমাদের 2001-এও there was a vote of anger, মানুষ was very angry with Aওয়ামী লীগ, so BNP got a 2/3 majority. 2008-এ the same thing.
So, and when you have, it becomes so easy to get a 2/3 majority, তাহলে তো কনস্টিটিউশন রিভার্স করা তো হচ্ছে গিয়ে খুব ইজিয়ার হয়ে যায়। সো আমরা যদি এরকম 2-3টা মেজর প্রবলেম যেটা আছে, and let's try to see how we can solve those problems. যেমন এই কারণে যে বলবার সাথে আমি এই জায়গায় একটু দ্বিমত করি, আপনি যে কথাটা বললেন যে আমরা একটা লোয়ার হাউস রাখি এবং সেইখানে হচ্ছে আমরা পিআর এবং ইসে রাখি। এখানে আমার সমস্যাটা কোথায়, আমি অনেক সময় 2008-এর প্রেক্ষিতে চিন্তা করি 2008-এ যদি এরকম হতো তাহলে কি হতো। তো 2008-এ আওয়ামী লীগের আসন ছিল হচ্ছে 230টা, and then proportionally তার ছিল হচ্ছে 48টা, তাহলে 278। তো আমি যদি ওইখানে প্রপোর্শন এবং নাম্বার দুটি রাখতাম তাও আওয়ামী লীগের 2/3 মেজরিটি, মানে তাও হচ্ছে আওয়ামী লীগ বেসিক্যালি এই সর্বনাশটা ঘটাতে পারে, যেটা পরবর্তীতে ঝামেলা তৈরি করেছে। কিন্তু যদি এখানে আপার হাউস লোয়ার হাউস থাকে তাহলে কি হতো, তাহলে আপার হাউসে আওয়ামী লীগের সিট হচ্ছে 48টা। আমরা জানি জাতীয় পার্টি তখন আওয়ামী লীগের সাথে এগ্রি করেনি এই কনস্টিটিউশনের এই জায়গাটা, এবং আমরা জানি যে জামাত বা বিএনপির যে ভোটের পার্সেন্টেজ সেটা যদি হিসেবে নেই তাহলে কিন্তু আপার হাউসে আওয়ামী লীগের 2/3 মেজরিটি হয় না কনস্টিটিউশনটাকে চেঞ্জ করার জন্য, যদি আমরা ওই রকম একটা। সো ওই কারণে মানে অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্স আমরা রুলস গুলোকে ফোকাস করি, যে রুলস গুলোকে চেঞ্জ করা যায় কিনা, এই রুলস গুলোকে ডিজাইন করা যায় কিনা। এবং যে পয়েন্টটা উনি এখানে বলছিলেন আমি একটু জাস্ট এই পয়েন্টটা অ্যাড করে এসে করি, যে এই যে স্টেটের রোল, যে একটা খুব I completely agree যে 7টা যেটা আইডেন্টিফাই করা হয়েছে there are limitations, যেখানে যে পয়েন্ট আছে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট দ্যাট আমরা রাইটস কে এখনো দেখতেছি হচ্ছে গিয়ে এই সাথে সাবস্টেন্টিভ রাইটস এর ইস্যুটা হচ্ছে গিয়ে এখানে আসে। ইট ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনি যে পয়েন্টটা ইস্যু করলেন রেজ করলেন, and you also showed that compromise solution যদি আপনারা নাও চান। আমার তো মনে হয় we should have the inclusive political community কথা বলছি, that inclusive political community demand that we do when you say that well I need to be recognized as indigenous community. So that is the definition of inclusive political community that will try to do that. কিন্তু আমার মনে হয় এইখানে যে উদ্দেশ্যটা বলা হয়েছে সেটা হচ্ছে যে স্টেট যুক্তিসঙ্গত বিধিনিষেধ সাপেক্ষে, এই জিনিসটাকে আমরা যখন রেখেছি স্টেট সবসময় ডিফাইন করেছে যুক্তিসঙ্গত বিধিনিষেধটা আসলে কি। ওই যে এই জায়গাটা হচ্ছে ওই যে মিডিয়া ভাই ন্যারো করিডোরের কথা বলে যাচ্ছে, যে সোসাইটাল পাওয়ারের যে স্ট্রেংথ বা কমিউনিটির যে স্ট্রেংথটা, যে স্টেটকে প্রোটেক্ট করা, আমরা স্ট্রং স্টেট, উইক সোসাইটি, উইক স্টেট, স্ট্রং সোসাইটি এরকম বহু কিছু শুনেছি। যখন স্টেট এরকম ওভার পাওয়ার হয়ে যায় দ্যাট হি ক্যান ডমিনেট ওভার দ্য সোসাইটাল ইনস্টিটিউশনস, সরি আমি আরেকটু জাস্ট এই কথাটা বলি, যে আমরা দেখি যে সোসাইটিতে হারমোনি থাকে কারণ সোশ্যাল ইনস্টিটিউশন গুলো কাজ করে। যদি আমরা সোশ্যাল ইনস্টিটিউশন গুলো, প্রত্যেকটা সোসাইটি ইনহেরেন্টলি ভায়োলেন্ট, যদি কোনো ইনস্টিটিউশন না থাকে সোসাইটি সবসময় ভায়োলেন্স হতে যায়। সোসাইটি ভায়োলেন্ট হতে পারে না কেন, বাট ইনস্টিটিউশন গুলো সেই ভায়োলেন্সটাকে প্রিভেন্ট করে। এখন যদি আমি সেই সোশ্যাল ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করে ফেলি তাহলে কিন্তু হচ্ছে ভায়োলেন্সের মাত্রাটা বেড়ে যাবে। সো সোসাইটি যত উইক হবে, সোসাইটাল ইনস্টিটিউশন গুলো ভেঙে যাবে, তত ভায়োলেন্সের পরিমাণ বাড়বে, এবং সেটার একটা বড়। এবং এই জায়গাটা হয়তো হচ্ছে লয়ের সাথে আমাদের একটু ডিফারেন্স হয়, যে আমরা আরো বেশি ব্যাখ্যাতে লয়ের আরো স্পেসিফিক এসে যায়। On the other hand, from the side of politics, we sometimes think, okay, এটাকে বেগ রাখা প্রবাবলি কিছু ক্ষেত্রে সুবিধাজনক, কারণ আদারওয়াইজ যদি আমি স্পষ্ট করে দিই যে স্টেট এই পর্যন্ত যাবে, এর বেশি যেতে পারবে না বা এর বেশি যাবে, এবং সোসাইটির ভূমিকাটা এই জায়গাটায় থাকবে, বরং তার চেয়ে যদি এইভাবে রাখি, সোসাইটিকে আমি বেশি পাওয়ারফুল করে দিই, এবং তারপরে স্টেট এবং সোসাইটির একটা ডিসকাশনের মাধ্যমে, প্রবাবলি জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে, they agree at an equilibrium that আমরা যখন ফ্রিডম অফ এক্সপ্রেশন বা অপিনিয়ন বলতেছি, এই মোমেন্টে এটা এইটুক ডিটারমাইন করে, which can eventually evolve in the long run. এইভাবে যদি আমরা আগাতে পারি, স্টেটের হাতে রেসপন্সিবিলিটিটা না দিয়ে, probably that was kind of that idea যেটা রিফ্লেকশনটা হয়তো এখানে হয়নি। But I think this was a very interesting discussion in terms of getting those perspectives, and Sarapa Jedol, I think this is very important that actually Daira, I mean, deserves a big round of applause that they try to bring different perspectives, just not to, get all the people that are voice of bhalo lage and then do something based on that. And I think এই কমেন্টগুলো হয়তো ইনক্লুড করে they will try to do, এবং এইখানে হয়তো ফুয়াদ ভাই এবং আরো যে কথাটা বলা হচ্ছে চায়ের দোকান পর্যন্ত নিয়ে যাবে, নাগরিক কমিটি will probably play that role,
their party will play that role so that they can have the discussion. The discussion determine যে আমাদের 69 দফা থাকবে না 31 দফা থাকবে, কোন প্রিন্সিপালটা থাকবে, আমরা কি ওই যেটা বললেন যে সাম্য মানবিক মর্যাদা ওই জায়গাতে স্টিক করব, এই ডিসকাশনগুলো তো আরো গ্রাসরুট পর্যন্ত ছড়ায় দেওয়া দরকার। এন্ড মেবি আওয়ার পলিটিক্যাল পার্টিজ ইনস্টেড অফ ফাইটিং যে ইলেকশন কবে হবে কবে এই করবো, হয়তো আমরা আশা করতে পারি যে ওই জায়গাটা হতে যাবে। এই আশাবাদ রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।